আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসলাইন অ্যাসেসমেন্ট শিখন ঘাটতি দূরকরণে কর্মপরিকল্পনা শ্রেণী তৃতীয় বিষয় গণিত। আমি আমার কর্মপরিকল্পনাটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। আমার স্কুলের নাম লিখলাম, না নিজের নাম লিখলাম, সহকারী শিক্ষক, শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, মূল্যায়িত শিক্ষার্থীর সংখ্যা, কতজন সার্ভে করেছে সে বিষয়টি। এখানে লিখলাম মূল্যায়নের ক্ষেত্রে শিখন অবস্থান ও সংখ্যা, শিক্ষার্থীর চিহ্নিত ঘাটতি, ঘাটতি দূরকরণে গৃহীত পদক্ষেপ, কৌশল, উপকরণ এবং সময়। তো আমাদের তৃতীয় শ্রেণীর মূল্যায়ন টুলসের প্রথম প্রশ্ন ছিল এক পড়ো ও কথায় লেখা। তো এখানে শিক্ষণ অবস্থা অপারগ শিক্ষার্থী 14 জন, পারগ শিক্ষার্থী 9 জন। এদের চিহ্নিত ঘাটতি হচ্ছে স্থানীয় মান অনুসারে পড়তে পারে না, শতকের উপরের সংখ্যা পড়তে পারে না, কথায় লিখতে পারে না, 2-3 অঙ্কের উপরের সংখ্যা চিনে না, সংখ্যার উচ্চারণ ভুল করে। তাদের জন্য আমার গৃহীত পদক্ষেপ শিক্ষার্থীদের সংখ্যার স্থানীয় মান ও স্বকীয় মান শেখাবো। অর্থাৎ এক এক স্থানে বসলে সংখ্যার মান আলাদা আলাদা, কিন্তু আর নিজস্ব একটা মান আছে, সেটা শেখাবো। স্থানীয় গড়ের মানের গড় বা ধাপগুলোর মান বুঝিয়ে দেব। একই অঙ্ক একটা স্থানে বসলে এক একটা মান হয় তা স্পষ্ট ধারণা দেব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কথায় লিখাবো, বারবার অনুশীলন করাবো। 4 ও 5 অঙ্কের স্থানীয় মান নির্ণয় করে শেখাবো। মাল্টিমিডিয়া, অ্যাবাকাস, সংখ্যা কার্ড জোড়ায় এককভাবে, এই কাজটা আমি 3 দিন করব। 2 নং প্রশ্ন ছিল অঙ্কে লেখো। এখানে পারগ অপারগ আপনারা দেখতেছেন, এটা আমি ব্যাখ্যা করলাম না। শিক্ষার্থীর চিহ্নিত ঘাটতি, স্থানীয় মান না জানার কারণে সংখ্যাগুলো অঙ্কে লিখতে পারে না, শূন্যের মান জানে না ও বসাতে পারে না। অর্থাৎ তারা শূন্যটা যদি মাঝখানে বসে তখন তারা পড়তে পারে না, এলোমেলো করে ফেলে। তো তাদের জন্য আমার গৃহীত পদক্ষেপ স্থানীয় মান ও স্বকীয় মান সম্পর্কে ধারণা দেব, মুখে মুখে বলতে দেব, স্থানীয় মানের গড় বা ধাপগুলোর মান বুঝিয়ে দেব। 11 একই অঙ্ক হলে স্থানীয় মানের কারণে 11 পড়তে হয় তা বুঝিয়ে দেব। 3 অঙ্ক 4 অঙ্কের সংখ্যা ও এভাবে বুঝিয়ে দেব। অর্থাৎ এখানে দুটো এক হলো, এটা এক এক বলা যাবে না। এখানে প্রথমটা হচ্ছে ডান দিক থেকে এককের গড়, এটার মান হচ্ছে 1, তারপরের গড় হচ্ছে দশকের গড়, দশকের গড়ের মান, তাহলে 1 10 1 11, এভাবে তাদেরকে আমি বুঝিয়ে দেব। এবং মাল্টিমিডিয়া অ্যাবাকাস সংখ্যা কার্ড মাধ্যমে এটা শিখিয়ে দেব। জোড়া কাজ করবে, এককভাবে কাজ করবে, এটা 10 দিন। 3 নম্বর প্রশ্ন ছিল স্থানীয় মান। স্থানীয় মানের ঘাটতি হচ্ছে স্থানীয় মান না জানার কারণে সংখ্যাগুলো অঙ্কে লিখতে পারে না, সংখ্যার মান পড়তে ভুল করে, শূন্যের মান জানে না ও বসাতে পারে না, পড়া ও লেখার সময় ভুল করে, সংখ্যা বসাতে গিয়ে কমা বসাতে পারে না। স্থানীয় মান ও স্বকীয় মান সম্পর্কে ধারণা দেব, মুখে মুখে বলতে দেব। স্থানীয় মানের গড় বা ধাপগুলোর মান বুঝিয়ে দেব, সংখ্যার মান বুঝিয়ে দেব। স্থানীয় মান বাম দিক থেকে পড়তে হয়, একক, দশক, শতক, হাজার, এইভাবে স্থানীয় মানের গড়গুলো মান বুঝিয়ে দেব। যেমন এখানে 2222, এখানে প্রতিটি 2 এর মান আলাদা আলাদা, তা বুঝিয়ে দেব। কথায় লিখে সেগুলোর স্থানীয় মান লিখে আনতে বলবো, কমায়ের ব্যবহার শেখা যাব। এখানে মাল্টিমিডিয়া, অ্যাবাকাস, অর্ধবাস্তব, বাস্তব, বস্তু নিরপেক্ষ উপকরণ। এখানে বোঝা যাচ্ছে যে সংখ্যা পড়া লেখা এগুলোর জন্য এবং যোগ বিয়োগ যাই হোক, অঙ্ক শেখার জন্য মূল কাজ হচ্ছে স্থানীয় মান। তো স্থানীয় মানটা আমি শিক্ষার্থীদেরকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দেব। আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল ছোট বড় নির্ণয়। ছোট বড় নির্ণয়ের সমস্যা হচ্ছে সংখ্যা পড়তে ভুল করে, স্থানীয় মান না জানার কারণে সংখ্যা ছোট বড় বুঝে না, ছোট বড় প্রতীক গুলিয়ে ফেলে, বাম দিক থেকে তুলনা না করে ডান দিক থেকে তুলনা করে। অর্থাৎ এখানে আমার গৃহীত পদক্ষেপ স্থানীয় মান সম্পর্কে ধারণা দেব, প্রতীকের সাহায্যে ছোট বড় নির্ণয় করে দেখাবো। কুমির খেকো গল্পের মাধ্যমে বুঝাবো। কুমির বড় সংখ্যাটি খায়, যে দিকে কুমিরের মুখ সে দিকটা বড়। আমি এটা আঙ্গুল দিয়ে প্রয়োজনে দেখিয়ে দেব। এই যে চিহ্নগুলা, চিহ্ন দিয়ে আমি তাদেরকে দেখিয়ে দেব 2999 আর 3000, এখানে 3000 বড়। আবার এখানে 7653, 3487, 7653 বড়। যে সংখ্যায় অঙ্ক বেশি সে সংখ্যা বড়, প্রতীকের খেলার মাধ্যমে স্থানীয় মানে বুঝিয়ে দেব। যখন ছোট বড় নির্ণয়, বড় সংখ্যা নির্ণয় করতে হয় তখন বাম দিক থেকে তুলনা করতে হয়। এটা প্রতীকের সাহায্যে সংখ্যা কার্ড জোড়ায় এককভাবে 10 দিন কাজটা করব। 5 নং প্রশ্ন ছিল ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাও। এটা সংখ্যা দেখে বড় ছোট বুঝতে পারে না, সংখ্যা পড়তে পারে না, হাজার, শতক, দশক, একক এই অবস্থান ভুল করে। এটাও মূলত স্থানীয় মানের কারণে। অর্থাৎ তাহলে আমরা এই যে তৃতীয় শ্রেণী প্রথম দ্বিতীয় তৃতীয় গুলোতে স্থানীয় মান স্পষ্ট করব।
আমার ঘাটতি দূরকরণের পদক্ষেপ হচ্ছে সংখ্যা পড়ে বলতে শেখাবো, স্থানীয় মানের মাধ্যমে বড় ছোট নির্ণয় করে দেব, প্রতীকের সাহায্যে ছোট বড় করে দেখাবো, সংখ্যার তুলনা বুঝাতে হাজার, শতক, দশক, একক এগুলো বুঝাবো, তুলনামূলক চার্ট ব্যবহার করব, ছোট থেকে বড় ক্রম এবং বড় থেকে ছোট ক্রম সাজিয়ে দেখাবো, সংখ্যার তুলনা খেলা ও সংখ্যা কার্ড দিয়ে কাজ করাবো, প্রতীকের সাহায্যে সংখ্যা কার্ড জোড়া এইভাবে। 6 নং ছিল ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যার ঘাটতি হচ্ছে ক্রমবাচক আর অঙ্কবাচক সংখ্যা বুঝে না, কোনটা ক্রমবাচক সংখ্যা কোনটা অঙ্কবাচক ভাষা বা তারা বুঝে না, সংখ্যাবাচক না অঙ্কবাচক, সংখ্যাবাচক না লিখে অঙ্কবাচক লিখে, অর্থাৎ ক্রমবাচক তারা ক্রমবাচক না লিখে অঙ্কবাচক লিখে ফেলে, কারণ তারা অঙ্কের সাথে পরিচয়, ক্রমের সাথে পরিচয় না। ক্রমবাচক লিখতে বানান ভুল করে সংক্ষিপ্ত রূপ ও ভুল হয়, ক্রমবাচক সংক্ষিপ্ত রূপ ভুল হয়, একটি ধাপ বাদ দিয়ে অন্য ধাপ বলে বা লিখে, সংখ্যার সঠিক ক্রম বজায় না রেখে এলোমেলো করে ফেলে। এটার জন্য আমার গৃহীত পদক্ষেপ ক্রমবাচক আর অঙ্কবাচক ক্রমবাচক আর অঙ্ক বা সংখ্যাবাচক সংখ্যার পার্থক্য শেখাবো, সিঁড়ির ধাপগুলো নিচ থেকে উপরের সংখ্যা ও ক্রমবাচক ভাবে আঙ্গুল দিয়ে গুণে দেখাবো, শিক্ষার্থীদের রোল নাম্বার দিয়ে ক্রমবাচক শেখাবো, ক্রমবাচক সংখ্যা গুলোর সঠিক বানান ও সংক্ষিপ্ত রূপ শেখাবো, বিদ্যালয়ের সিঁড়িগুলো প্রথম থেকে 20 পর্যন্ত গুণে দেখাবো, বোর্ডে চিত্র এঁকে বারবার অনুশীলন করাবো, বাস্তব উপকরণের মাধ্যমে এটা দেখাবো, স্কুলে যে সিঁড়ি আছে সিঁড়ির মধ্যে এইভাবে আমি তাদেরকে ক্রমবাচক শেখাবো, তাদের রোল নাম্বার দিয়ে ক্রমবাচক শিখাতে পারি, শিক্ষার্থীদের বড় ছোট করে দাঁড় করিয়ে যে শিখাতে পারে, যে নাম্বার বেশি পাইছে পরীক্ষার নাম্বারের মাধ্যমে শিখাতে পারে, প্রথম দ্বিতীয় তৃতীয়। এরপর আমাদের 7 নম্বর প্রশ্ন ছিল যোগ করা। এখানে চিহ্নিত ঘাটতি অঙ্কগুলো সঠিকভাবে কলামে বা স্থানীয় মানে বসাতে পারে না, অর্থাৎ যে আমরা সারি সারি করে বসাই, হাতে থাকা বা দশক বাড়লে সেই সংখ্যা বসাতে ভুল করে, আমরা অনেকে বলে হাতে আছে 1, অর্থাৎ দশক যখন বেড়ে যায় যোগ করলে যখন 7 যোগ 5 12 হয়, এখানে দশকটা সে বুঝে না, পাশাপাশি যোগ করতে স্থানীয় মান এলোমেলো করে ফেলে। এখানে ঘাটতি দূরকরণের পদক্ষেপ হচ্ছে স্থানীয় মানের কলামে উপর নিচ ঠিক করে সাজাতে শেখাবো, যোগ মানে একত্রীকরণ, যোগ করলে বাড়ে তা সংখ্যা কার্ড ব্যবহার করে ও বাস্তব উপকরণের মাধ্যমে বোঝাবো, 3 অঙ্ক ও 4 অঙ্কের সহজ যোগ করব, 3, 4 ও 5 অঙ্কের কমপক্ষে 3টি সংখ্যা উপর নিচ বোর্ডে লিখে যোগ করে বুঝাবো, একক দশক শতক স্থান ভিত্তিক কিভাবে যোগ করতে হয় তা বুঝাবো, পাশাপাশি যোগ কিভাবে করতে হয় তা বোর্ডে করে বুঝাবো, একটি হাতে রেখে ও একটি হাতে না রেখে যোগ করে বুঝাবো, উপর নিচে এবং পাশাপাশি যোগ খাতায় করতে দেব, বাড়ি থেকে কমপক্ষে 2টির উপর নিচ যোগ পাশাপাশি যোগ খাতায় নিয়ে আসতে বলবো, এই কাজটা করবো সংখ্যা কার্ড বাস্তব উপকরণ জোড়ায়। 8 নাম্বার প্রশ্ন ছিল বিয়োগ করো। তো সেখানে আমাদের ঘাটতি হচ্ছে অঙ্কগুলো সঠিকভাবে কলামে ওই যে যোগের মতো বসাতে পারে না, উপরে ছোট সংখ্যা থাকলে বিয়োগ করা যায় না, হাতে থাকা সংখ্যা বসাতে ভুল করছে, আনুভূমিক বিয়োগে সংখ্যা ঠিক রাখতে পারছে না। এটার জন্য আমার গৃহীত পদক্ষেপ একক থেকে না পারলে দশক থেকে ধার, না পারলে শতক থেকে দাঁড় এইভাবে শেখাবো, একক দশক শতক হাজার এইভাবে ঘর আলাদা করে শেখাবো, এখানে প্রয়োজনে দাগ টেনে টেনে কলাম করে শেখাবো, যেটা বইতে সুন্দরভাবে দেওয়া আছে, শূন্য দিয়ে আলাদা অনুশীলন করাবো, অর্থাৎ যখন উপরে শূন্য থাকে নিচে 5 থাকে তখন শূন্য থেকে কিভাবে বিয়োগ করতে হয় তারা সেটা জানে না, সেটা আলাদা করে দেখাবো, বিয়োগের 3টি অর্থ তা শেখাবো, বিয়োগ মানে বাদ দেওয়া, বিয়োগ মানে পার্থক্য করা, বিয়োগ মানে তুলনা করা, তা বাস্তব উপকরণের মাধ্যমে বুঝাবো, 3, 4 ও 5 অঙ্কের কমপক্ষে 3টি সংখ্যা উপর নিচে বোর্ডে লিখে বিয়োগ করে বুঝাবো, একক দশক শতক স্থান ভিত্তিক কিভাবে বিয়োগ করতে হয় তা বুঝাবো, পাশাপাশি বিয়োগ কিভাবে করতে হয় তা বোর্ডে করে বুঝাবো, একটি হাতে রেখে ও একটি হাতে না রেখে বিয়োগ করে বুঝাবো, শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে উপরে নিচে এবং পাশাপাশি বিয়োগ করে খাতায় করতে দেব, বাড়ি থেকে কমপক্ষে 2টির উপর নিচে বিয়োগ ও পাশাপাশি বিয়োগ করে খাতায় আনতে বলবো, এই কাজগুলো করবো সংখ্যা কার্ড বাস্তব উপকরণ জোড়া ভাবে 10 দিন। এরপরে 9 নম্বর প্রশ্ন ছিল আমাদের যোগ সংক্রান্ত গাণিতিক সমস্যা, অর্থাৎ এখানে প্রশ্ন তৈরি করা। হ্যাঁ, তাহলে গাণিতিক সমস্যাটি পড়ে কি করতে হবে বুঝে না, গাণিতিক সমস্যায় কি চাওয়া হয়েছে সে এই বিষয়টাও বুঝে না, এটার জন্য আমার গৃহীত পদক্ষেপ হচ্ছে সমস্যা থেকে তথ্য নিয়ে সমাধান করে দেব, অর্থাৎ আমি প্রশ্নটা পড়ে কি সমস্যাটা সেখানে বলা হয়েছে সেখানে সংখ্যাগুলা নিয়ে তাদেরকে সমাধান করে দেখাবো, তাদেরকে বলে দেব মোট সর্বমোট একত্রে থাকলে যোগ হবে,
যোগের গাণিতিক সমস্যা কি তা বুঝাবো। ছোট ছোট যোগের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো। শিক্ষার্থী দিয়ে ছোট ছোট যোগের গাণিতিক সমস্যা তৈরি করে তার সমাধান করবো। এগুলা জোড়ায় এককভাবে বাস্তব বস্তু নিরপেক্ষভাবে কাজগুলা করব। 10 নম্বর প্রশ্ন ছিল বিয়োগ সংক্রান্ত গাণিতিক সমস্যা। এখানে তারা প্রশ্ন বুঝে না, গাণিতিক সমস্যা থেকে সংখ্যা বের করে বসাতে পারে না, কোনটি বিয়োজন কোনটি বিয়োজ্য হবে তা চিহ্নিত করতে পারে না। প্রশ্ন আমার গৃহীত পদক্ষেপ আছে প্রশ্নের ভাষা বুঝিয়ে দেব। যেমন এখানে প্রশ্ন ছিল যেটা, সেটার ভাষা এভাবে বুঝিয়ে দেব। এবার বেশি টাকা আছে মানে এবার টাকা থেকে মেহেদির টাকা বাদ দিতে হবে, তাহলে এবার কত টাকা বেশি আছে সেটা বেরিয়ে আসবে, আর বাদ দিতে হলে বিয়োগ করতে হবে। বিয়োজন বিয়োজ্য বিয়োগফল কি তা বুঝিয়ে দেব। ছোট ছোট বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো। ছোট ছোট বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করে দেব। জোড়ায় এককভাবে বাস্তব অর্ধবাস্তব এবং বস্তু নিরপেক্ষভাবে কাজগুলা করব। এরপর হচ্ছে 11 নাম্বার ছিল আমাদের যোগ বিয়োগের গাণিতিক সমস্যা, একসাথে যোগ বিয়োগ। এখানে গাণিতিক সমস্যাটি যোগ বিয়োগ গুণ বা কিভাবে করতে হবে তারা তা বুঝে না। কোন সংখ্যাটি যোগ আর কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে তারা বুঝে না। অনেকে প্রশ্নে কি চাওয়া হয়েছে তা বুঝে না। সংখ্যা কিভাবে সাজাতে হবে জানে না। তো এটার জন্য গৃহীত পদক্ষেপ হচ্ছে কি তথ্য দেয়া হয়েছে আর আর কি বের করতে বলবে তা বলে দেব আমি। ধাপে ধাপে হিসাব শেখাবো। যে এলো তাকে যোগ করি আর যে গেল তাকে বিয়োগ করি, এইভাবে তাদেরকে বুঝাবো। একত্র করতে বললে যোগ করব আর বাদ বা পার্থক্য করতে বললে বিয়োগ করব। ছোট ছোট যোগ বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে শেখাবো এবং কিছু বাড়ির কাজ দিয়ে দিব। এখানে আমার কৌশল হচ্ছে দলীয় জোড়া ও এককভাবে বাস্তব অর্ধবাস্তব বস্তু নিরপেক্ষভাবে কাজগুলা করব। আমাদের সর্বশেষ যেটা প্রশ্ন ছিল সেটা ডট মিলান অর্থাৎ বিভিন্ন প্রকারের কোণ অঙ্কন। তো সেখানে আমি ঘাটতি হচ্ছে কোণের প্রকার চিনতে ভুল করে, কোণ না বোঝে শুধু দাগ টানে, ডট না মেনে এলোমেলো ভাবে দাগ টানে, কোণের নাম ভুল লেখে, ডিগ্রি হলে কত ডিগ্রি হলে কোন কোন তা বলতে পারে না। তো এটার জন্য আমার গৃহীত পদক্ষেপ হলো চিত্র সহ কোণের সংজ্ঞা বৈশিষ্ট্য ও প্রকারভেদ শেখাবো। প্রতিটি কোণ ডট কাগজে এঁকে অনুশীলন করাবো। কোণের নামের বানান শেখাবো। কোণের নামের বানানগুলো তারা পারে না। কোণ শেখার কৌশল হিসেবে 90 ডিগ্রি হলে সমকোণ, 90 ডিগ্রির কম হলে সূক্ষ্মকোণ এবং 90 ডিগ্রির বেশি হলে স্থূলকোণ তা বুঝিয়ে দেবো। আর এই কাজগুলো আমি কাগজ, জ্যামিতি বক্স, জোড়ায় এককভাবে কাজগুলো করে দেখাবো। তো এই ছিল মোটামুটি আমার পরিকল্পনা। আমার পরিকল্পনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ইমেল আইডি দিতে পারেন, আমি আপনাদেরকে পৌঁছিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।